নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল। আমি উকিল, প্রয়োজনে প্লিড করব বললেন মমতা। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার দিনক্ষণ চূড়ান্ত। 16 জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর। সুস্বাস্থ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট। শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকরাও। শাহী বৈঠকে মাঠে নামার নির্দেশ পেয়ে চেনা মেজাজে ধরা দিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ফের ভুল বদল, ক্যামেরার সামনে কিছুই বলবেন না। শাহী নির্দেশেই নাকি মুখে কুলু পেটেছেন দিলীপ। সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তিতে যাত্রীরা। ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বড়সড় বিভ্রাট। আংশিকভাবে ব্যাহত হয় পরিষেবা। বাতিল একাধিক মেট্রো। শীতে কাঁপছে বাংলা। পারদ পতন দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি নামবে তাপমাত্রা। এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল। আমি উকিল, প্রয়োজনে প্লিড করব বললেন মমতা। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার দিনক্ষণ চূড়ান্ত। 16 জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর। সুস্বাস্থ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট। শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকরাও। শাহী বৈঠকে মাঠে নামার নির্দেশ পেয়ে চেনা মেজাজে ধরা দিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ফের ভুল বদল, ক্যামেরার সামনে কিছুই বলবেন না। শাহী নির্দেশেই নাকি মুখে কুলু পেটেছেন দিলীপ। সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তিতে যাত্রীরা। ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বড়সড় বিভ্রাট। আংশিকভাবে ব্যাহত হয় পরিষেবা। বাতিল একাধিক মেট্রো। শীতে কাঁপছে বাংলা। পারদ পতন দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি নামবে তাপমাত্রা। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার দিনক্ষণ চূড়ান্ত। 16 জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। 3 মাস আগে ঘোষণা করেছিলেন। এবার দিনক্ষণ চূড়ান্ত। মকর সংক্রান্তির পরই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 16 জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন তিনি। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে প্রস্তুতি। গত বছরের অক্টোবরে দার্জিলিংয়ে ধস ও প্রবল বর্ষণের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফর থেকেই ফেরার পথে শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে গঠন করা হয় একটি ট্রাস্টি বোর্ডও। মন্ত্রিসভার অনুমোদন মেলে। এরপরই জানুয়ারি শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে মাটিগাড়ার প্রায় 54 বিঘা জমিতে গড়ে উঠবে এই মহাকাল মন্দির। শুধু মন্দিরই নয়, পাশাপাশি নির্মিত হবে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র। এমনটাই আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট জমির একাংশে ইতিমধ্যেই শুরু হয়েছে মাটি ভরাটের কাজ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে গিয়ে পরিদর্শন করেছেন এলাকা। তার আশা, এই মন্দির আগামী দিনে দেশের অন্যতম বড় পর্যটন আকর্ষণ হয়ে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অবকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্পের মধ্যে এটি নতুন সংযোজন। 2025 সালে 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন তিনি। বছরের শেষ লগ্নে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। তারপরেই জানুয়ারি মাসে শিলিগুড়ির শিলান্যাসের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন জল্পনা। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস কি 26 নির্বাচনে তৃণমূলকে বাড়তি সুবিধা দেবে? প্রশাসনিক প্রস্তুতি যেমন চলছে, তার পাশাপাশি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উত্তরবঙ্গের রাজনৈতিক অন্তরে। হাই নিউজ নেটওয়ার্ক। 31 জানুয়ারি বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেডে বড়সড় সভা হুমায়ুনের। সেই ব্রিগেডের ময়দান পরিদর্শনে এসে তৃণমূলের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। ব্রিগেডের ময়দান পরিদর্শনে এসে তৃণমূলের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার বিরুদ্ধে স্লোগান, কটূক্তি, এমনকি বিজেপির চামচা বলেও সম্বোধন করা হয় বলে অভিযোগ। যদিও নিরাপত্তা রক্ষীরা তার চারপাশে বৃত্ত তৈরি করায় পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে থাকে। হুমায়ুনের পরিকল্পনা
31শে জানুয়ারি বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেডের বড়সড় সভা। সেই সভার প্রস্তুতি হিসেবেই সোমবার সকালে ব্রিগেডে এসে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখছিলেন তিনি। আর ঠিক তখনই ঘটে বিক্ষোভের ঘটনা। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সদ্য দলত্যাগী বিধায়ক। তার বক্তব্য, ভয় পেয়েছে তৃণমূল, তাই ভয় দেখাতে লোক পাঠিয়েছে। তারপরই সোজা সাপটা হুঁশিয়ারি, কলকাতা কারোর বাবার নয়, মসজিদও হবে, সমাবেশও হবে, যার ক্ষমতা আছে রুখে দেখাক। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল সমর্থক দাবি করে বলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি মিথ্যে ও কুৎসা রটাচ্ছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। এ ব্যাপারে হুমায়ুনকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, কে কি বলল তার জবাব দিতে আমি বাধ্য নই। গত 20শে ডিসেম্বর মুর্শিদাবাদে নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন হুমায়ুন কবির। তার আগে 6 ডিসেম্বর বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরেই তার সঙ্গে তৃণমূলের সংঘাত প্রকাশ্যে আসে। তারপর থেকেই একের পর এক ইস্যুতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন ভরতপুরের এই বিধায়ক। ব্রিগেডের মাঠ পরিদর্শনে গিয়ে দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে হুমায়ুন বলেন, চাকরি বিক্রি করে দুর্নীতিতে ইতিহাস তৈরি করেছে মমতা চোরের সরকার। সেই কারণেই বাংলার মানুষের স্বার্থে নতুন দল গঠন করেছে। ভোটে লড়ে মমতাকে ক্ষমতাচ্যুত করব। ব্রিগেডে 10 লক্ষ মানুষের জমায়েত হবে বলেও জানিয়েছেন হুমায়ুন। আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। বিভিন্ন সভা সমাবেশে শুভেন্দুর দাবি, এবারের ভোটে বিজেপি 220টি আসন পাবে। এ ব্যাপারে হুমায়ুনের কটাক্ষ, শুভেন্দু 220 কোথা থেকে পাবে? বিজেপি তো 30,000 বুথে কর্মী দিতে পারে না। নতুন দল গঠনের পর হুমায়ুন জানিয়েছিলেন, তার নবগঠিত দল 135টি আসনে প্রার্থী দেবে। হুমায়ুন জানান, এখন 182টি আসনে প্রার্থী রেডি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা মোদির। সুস্বাস্থ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় স্তরের রাজনীতিকরাও। শত রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও সৌজন্যে অটুট প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় মমতা দিদি সম্বোধন করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। সরকারি নথি অনুযায়ী মুখ্যমন্ত্রীর জন্মদিন 5ই জানুয়ারি। এই দিনই তাকে শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকরাও। 1995 সালের 5ই জানুয়ারি জন্ম তার। সেই হিসেবে এবছর 71-এ পা রাখলেন জননেত্রী। কিন্তু বয়স বাড়লেও পথে নেমে রাজনীতি করার ক্ষেত্রে এখনও তিনি হেলায় হারাতে পারেন বহু যুবকে। রাজ্য থেকে জাতীয় যে কোনো মিছিল, মিটিং, স্লোগানের মুখ একই, মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে আরও একবার তার মুখ্যমন্ত্রী পদে বসার হাতছানি। 26-এর বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জিতে আবারও তিনি সরকার গঠন করতে চলেছেন বলেই আশাবাদী মমতার ঘনিষ্ঠ মহল। তবে সরকারি হিসেবে 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হলেও তার জন্ম সম্পূর্ণ অন্য সময়। নিজের লেখা একান্তে বইয়ের 84 নম্বর পাতায় সেই কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সেই পাতায় লেখা, মার কথা অনুযায়ী দুর্গাপুজোর মহা অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় জন্ম আমার। এর 3 দিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়। তবে দুর্গাষ্টমী হোক কিংবা 5ই জানুয়ারি, জন্মদিনে কখনো তাকে বাড়িতে বসে থাকতে দেখা যায়নি। সদা সর্বদাই কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখেন বাংলার অগ্নিকন্যা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। পার্ক সার্কাসে বাড়ির চাঙর ভেঙে প্রাণ হারালেন এক বৃদ্ধা। দুর্ঘটনায় এক শিশু সহ বাড়ির 3 জন গুরুতরভাবে আহত। শীতের রাতে নিশ্চিন্তে ঘুমের মধ্যেই মৃত্যু। বছর শুরুর প্রথম রবিবার পার্ক সার্কাসে বাড়ির চাঙর ভেঙে প্রাণ হারালেন বছর 85-র বৃদ্ধা। দুর্ঘটনায় এক শিশু সহ বাড়ির 3 জন গুরুতর আহত হয়েছেন বলে সূত্রের খবর। তাদের চিকিৎসা চলছে নিকটবর্তী হাসপাতালে।
দুর্ঘটনার খবর পেয়ে সাত সকালে সেখানে পৌঁছে যান স্থানীয় কাউন্সিলর। তিনি জানিয়েছেন ওই বাড়িটি বহু পুরনো, জরাজীর্ণ। বাড়ির মালিককে এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও মেরামত করেননি। তার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান। এলাকায় সকাল থেকেই আতঙ্কের পরিবেশ। পার্ক সার্কাস লোহাপুলের ৬৫ নম্বর ওয়ার্ড এলাকায় রবিবার রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ৪৬ HE শামসুল হুদা রোডের একটি পুরনো ৩তলা বাড়ির একতলায় থাকতেন মৃত বৃদ্ধার পরিবার। রবিবার রাতে সকলেই ঘুমোচ্ছিলেন। মাঝরাতে আচমকাই চাঙর খসে পড়ে। তাতে আহত হন বাড়ির প্রায় সব সদস্য। সকলকে নিকটবর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধা রবিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তার মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৯ বছরের এক শিশু, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং বছর ৫৫-র ওয়াহিদ আব্দুল। যদিও আয়েশার সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। এই দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেছেন বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। মালিককে বাড়িটি মেরামতের জন্য বলাও হয়েছিল, কিন্তু সেই কাজ হয়নি বলে আজ এত বড় দুর্ঘটনা ঘটে গেল বলে মনে করছেন তিনি। এলাকাবাসীরও একই অভিযোগ। আজকের এই দুর্ঘটনার পর শহর কলকাতার পুরনো বিপজ্জনক বাড়িগুলি নিয়ে আবারও সতর্ক হওয়ার সময় এসেছে, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহের প্রথম দিনই চরম ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা। ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বড়সড় বিভ্রাট দেখা দিল সাত সকালে। আংশিকভাবে ব্যাহত হয়ে যায় পরিষেবা। বাতিল করা হয় একাধিক মেট্রো। সপ্তাহের প্রথম দিন চরম ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা। ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বড়সড় বিভ্রাট দেখা দিল সাত সকালে। আংশিকভাবে ব্যাহত হল পরিষেবা। বাতিল করা হলো একাধিক মেট্রো। কী কারণে এই সমস্যা তা নিয়ে শেষ পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। ফলে অফিস টাইমে নাকাল হতে হলো হাজার হাজার যাত্রীকে। সোমবার সকালবেলায় পরিষেবা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গোলমাল চোখে পড়ে মেট্রো স্টেশনে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী দুটি মেট্রো বাতিল করে দেওয়া হয়। হঠাৎ এই সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে পড়েন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। কিছুক্ষণ পর ঘোষণা করা হয় মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। একই সঙ্গে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। কিন্তু আসল সমস্যাটা ছিল লাইনের মাঝখানে। আপ ও ডাউন দুই দিকেই কুঁদঘাট থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এই অংশে ট্রেন না চলায় যাত্রীদের নামতে হয় মাঝপথেই। অনেকেই বাধ্য হয়ে বাস, অটো বা ট্যাক্সির দিকে ছুটতে থাকেন। সকালবেলায় রাস্তায় এমনিতেই চাপ, তার উপরে মেট্রো যাত্রীদের ভিড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিত্যদিনের এই মেট্রো বিভ্রাটে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, নতুন রুট উদ্ধারের পর থেকেই ব্লু লাইনের অবস্থা কার্যত বেহাল। একদিকে মেট্রো সময় মতো চলে না, অন্যদিকে মাঝের মধ্যেই দরজা বন্ধ না হওয়ার মতো যান্ত্রিক সমস্যা থমকে যায় মেট্রো। অনেক সময় কোনো আগাম নোটিশ ছাড়াই মেট্রো বাতিল করে দেওয়া হয়। তার উপরে সঠিক ঘোষণার অভাব থাকায় যাত্রীরা বুঝতেই পারেন না কোন স্টেশন পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। যাত্রীদের আরও অভিযোগ, এত সমস্যা হওয়ার সত্ত্বেও মেট্রো কর্তৃপক্ষের তরফে কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। পরিষেবা স্বাভাবিক করতে কি করা হচ্ছে তা স্পষ্ট করেও কিছু জানানো হয় না। ফলে সম্প্রতি অফিস যাত্রী, পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ভোগান্তির মুখে পড়ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। দফা কমানোর ভাবনা কমিশনের। বাংলা নববর্ষের আগেই বিধানসভা ভোট শেষ করতে চায় দিল্লি। বিজেপির কেন্দ্রীয় নেতাও সম্প্রতি কলকাতায় এসে এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন। বাংলা নববর্ষের আগেই বাংলায় ভোট প্রক্রিয়া শেষ করতে চায় দিল্লি। সূত্রের খবর, এই ব্যাপারে নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশও দিয়ে রেখেছে। আগামী 14 ফেব্রুয়ারি এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তার 2-3 দিনের মধ্যেই ভোট বিজ্ঞপ্তি ঘোষণা করে দিতে পারে দিল্লির নির্বাচন কমিশন।
সেক্ষেত্রে বাংলা নববর্ষের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করতে পারবে কমিশন। বিজেপির কেন্দ্রীয় নেতাও সম্প্রতি কলকাতায় এসে ইঙ্গিত দিয়ে রেখেছেন যে বাংলা নতুন বছরে বাংলায় নতুন সরকার উপহার দিতে চায় দিল্লি। সেই প্রেক্ষিতে গুঞ্জন আরও বেড়েছে। কেরল, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ বা গুজরাতের মতো রাজ্যে সম্ভব হলে বাংলায় নয় কেন, তাই ৫, ৬ অথবা ৭ দফায় নয়, বাংলাতেও ১ থেকে ৩ দফায় ভোট করাতে প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। তবে সবটাই নির্ভর করছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কিনা তার ওপর। সেক্ষেত্রে খুব বেশি হলে ৪ দফায় ভোট করানো যেতে পারে। ২১ সালের করোনাকালে রাজ্যে ৭ দফায় ভোট করায় কমিশন। সেই সময় ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয় কমিশনকে। ৭ দফায় ভোট করেও অশান্তি ঠেকানো যায়নি, তাই এবার অনেক আগে ভাগেই ভোট গ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে, আর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন। তবে এবার দীর্ঘ সময় ধরে ভোট গ্রহণ পর্ব নয়। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে যাওয়ার পর যেহেতু ভোটার সংখ্যা অনেকটাই কমে যাবে, তাই ১ থেকে ৩ দফার মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করতে চাইছে কমিশন। তবে কমিশনের এই সিদ্ধান্তর পিছনে বিজেপির কৌশলগত কারণ রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভোট গ্রহণ পর্ব দীর্ঘ সময় ধরে চললে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি প্রচারের জন্য অনেক সময় পেয়ে যায়। আঞ্চলিক দলগুলি এই ক্ষেত্রে অনেকটাই সুবিধা পায়, কারণ স্থানীয় ইস্যুকে প্রচারে আনা ছাড়াও ভৌগোলিক অবস্থা বুঝে প্রচারের কৌশল বদল করতে পারে। আর বিজেপির ভরসা যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর মতো দিল্লির নেতারা, তাই সেই সুযোগ পায় না গেরুয়া শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত নেপাল সীমান্তের পানিটঙ্কি এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের বড়সড় ছক বানচাল করল এসএসবি এবং বন দফতর। সূত্রের খবর, এই অভিযানে বিপুল পরিমাণ প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ২ নেপালি যুবককে গ্রেফতার করা হয়েছে। ভারত নেপাল সীমান্তে পানিটঙ্কি এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণীদের দেহাংশ পাচারের বড়সড় ছক বানচাল করল এসএসবি এবং বন দপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ২ নেপালি যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বাহাদুর দার্নেল ও কর্ণ বাহাদুর বিশ্বকর্মা। তারা দুজনেই নেপালের কোশি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদ অন্তর্গত পানিটঙ্কি সীমান্ত এলাকায় এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা রুটিন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় ওই ২ যুবকের গতিবিধি দেখে জওয়ানদের সন্দেহ হয়। তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বস্তাবন্দি বন্যপ্রাণীর দেহাংশ। এরপরেই খবর দেওয়া হয় বন দপ্তরে। খড়িবাড়ি রেঞ্জ ও বন বিভাগ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই ২ যুবককে নিজেদের হেফাজতে নেন এবং আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৪টি হরিণের শিং, একটি বিরল প্রজাতির গোড়ালের শিং, ৩টি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত এবং ৪টি হর্নবিল পাখির ঠোঁট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ দেহাংশ ভারতের থেকে নেপালে পাচার করা হচ্ছিল নাকি অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল তা পরিকল্পনা চলছে। প্রাথমিক জেরায় ধৃতরা এই পাচার চক্রের মূল পাণ্ডাদের বিষয়ে মুখ খোলেনি। বন দপ্তর ও এসএসপির যৌথভাবে খতিয়ে দেখছে আন্তর্জাতিক এই পাচার চক্রের সঙ্গে আরও কোনো বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা। ইতিমধ্যেই ২ যুবককে শিলিগুড়ির আদালতে পেশ করা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি এই ঘটনার উৎস সন্ধানে নেমেছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। যুবধুবু ঠান্ডার মাঝে অসমে ভূমিকম্প, ৫.১ মাত্রার কম্পনে ঘর ছেড়ে রাস্তায় উত্তর পূর্ব। রীতিমতো আতঙ্ক ছড়ায় অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে। সোমবার ভোরে ৫.১ মাত্রার কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়ায় অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে। ওই ভোরে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষজন। বড় মাত্রার ভূমিকম্প হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী সোমবার ভোর 4:17 নাগাদ কম্পন অনুভূত হয় অসম সহ উত্তর পূর্বের বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা, তেজপুর থেকে 59 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে। মাটি থেকে প্রায় 50 কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের এই উৎপত্তিস্থল। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী যেখানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি কপিলি ফল্ট লাইনের ওপরে পড়ে। অতীতেও এই ফল্ট লাইনের জেরে একাধিক ছোট বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে উত্তর পূর্ব ভারতে। ভোর 4টে নাগাদ ভূমিকম্প হওয়ায় সেই সময়ে অধিকাংশ মানুষই ঘুমাচ্ছিলেন। তীব্র কম্পনের জেরে ঘুম ভেঙে যায় বহু মানুষের। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। ঘটনায় একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কম্পনের জেরে কাঁপছে ঘরের সিলিং ফ্যান। এনসিএস এর রিপোর্ট অনুযায়ী সোমবার ভোর 3:33 ত্রিপুরাতেও মৃদু কম্পন হয়। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 3.3। হাই নিউজ নেটওয়ার্ক। শীত এলেই বাঙালির জীবনে উৎসবের আমেজ, আর বাঙালির শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে পুলির স্বাদ। সেই স্বাদকে পর্যটক ও স্থানীয়দের পাতে পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র পার্কে শুরু হলো পিঠে পুলি উৎসব। শীত এলেই বাঙালির জীবনে উৎসবের আমেজ, আর বাঙালির শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে পুলির স্বাদ। সেই স্বাদকে পর্যটক ও স্থানীয়দের পাতে পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র পার্কে শুরু হলো পিঠে পুলি উৎসব। শীতের মরশুমে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় মানুষ সবার ভিড়েই মুখর হয়ে উঠেছে এই মেলা। এক ছাতার নিচে মিলছে জিভে জল আনা নানা ধরনের টাটকা পিঠে পুলি, ভাপা, পাটিসাপটা, দুধপুরি থেকে শুরু করে নানান নতুন স্বাদের পিঠে সবই পাওয়া যাচ্ছে এখানে। জানা গিয়েছে এবছর এই পিঠে পুলি মেলায় মোট 23টি স্টল বসেছে, যার বিশেষত্ব হল সমস্ত স্টলই মহিলাদের দ্বারা পরিচালিত। গত শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে মকর সংক্রান্তি পর্যন্ত। ঝাড়গ্রামের নারী সৃষ্টি মহিলা পরিচালিত গ্রুপের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রতিদিনই উপচে পড়ছে ভিড়। পর্যটকরা স্টল থেকেই পিঠে খাচ্ছেন, আবার অনেকে বাড়ির জন্য প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। খাওয়া দাওয়া আর উৎসবের আনন্দে রবীন্দ্র পার্ক চত্বরে তৈরি হয়েছে একেবারে জমজমাট পরিবেশ। নারী সৃষ্টি মহিলা পরিচালিত গ্রুপের অন্যতম সদস্য তনিশ্রী বেরা জানিয়েছেন, প্রতি বছরই আমরা শীতের সময় এই পিঠে পুলি উৎসবের আয়োজন করি। শীতের এই সময়ে ঝাড়গ্রাম পর্যটকের ঠাসা থাকে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা এখানে এসে আমাদের হাতের পিঠে খান এবং সঙ্গে করে নিয়ে যান, এটাই আমাদের বড় প্রাপ্তি। বিভিন্ন পর্যটকরাও জানাচ্ছেন প্রতি বছরই তারা এখানে আসেন নানা রকম পিঠের স্বাদ পেতে। এই বছর নতুন এক ধরনের পিঠে যোগ হয়েছে এই তালিকায়, মাংস পিঠে। সেটির স্বাদও অসাধারণ। মকর সংক্রান্তির আগে জঙ্গলমহলের এই পিঠেপুলি উৎসব যেন বাড়তি আনন্দ এনে দিয়েছে স্থানীয় মানুষজন ও পর্যটকদের জীবনে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের জঙ্গল, পাহাড়, ঝর্ণা আর নদীর সৌন্দর্যের সঙ্গে পিঠেপুলির স্বাদ সব মিলিয়ে একেবারে অন্য মুডে ধরা দিচ্ছে ঝাড়গ্রাম। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে প্রতীক্ষার অবসান। নতুন বছরের শুরুতেই সাদা চাদরে ঢেকে গেল দার্জিলিং পাহাড়ের সান্দাকফু ও ফালুটে। পাশাপাশি পূর্ব সিকিমের ছাঙ্গু লেক এবং নাথুলা পাশেও তুষারপাত উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন বহু পর্যটকেরা। সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব থাকবে। অবশেষে প্রতীক্ষার অবসান। নতুন বছরের শুরুতেই সাদা চাদরে ঢেকে গেল দার্জিলিং পাহাড়ের সান্দাকফু। রবিবার দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র সান্দাকফু ও ফালুটে তুষারপাত হয়েছিল। রবিবার ওই দুই এলাকায় আকাশ মেঘলা রয়েছিল, ফলে সোমবার সকালেও তুষারপাতের সম্ভাবনা ছিল। বর্তমানে সান্দাকফুতে তাপমাত্রা প্রায় -2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। একই সঙ্গে সান্দাকফুর চূড়া ও আশেপাশের এলাকায় ধীরে ধীরে বরফ ঢেকে যেতে শুরু করেছে। পর্যটকরা ক্যামেরা হাতে মুহূর্ত বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েছেন। বছরের প্রথম তুষারপাতের সাক্ষী থাকতে পেরে খুশির হাওয়ায় পাহাড় জুড়ে। এর আগেই উত্তর সিকিম লাচুং, লাচেন 0 পয়েন্ট ও কাটওয়েতে ব্যাপক তুষারপাত হয়েছিল। বরফে ঢাকা পড়ে গিয়েছিল গোটা অঞ্চল।
পাশাপাশি পূর্ব সিকিমের ছাঙ্গুলেক ও নাথুলা পাসেও তুষারপাত উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন বহু পর্যটকরা। সেই ধারাবাহিকতা পশ্চিমবঙ্গের পাহাড়েও তুষারপাত শুরু হওয়ায় পর্যটন মহলে বাড়তি আশার সঞ্চার হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উইকেন্ডে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা ছিল। শনিবার বিকেলে হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের মতে এই সপ্তাহে দার্জিলিংয়ের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে দুই একটি জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব থাকবে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরেও প্রচুর বরফ পড়েছে, ফলে সেখানকার বিভিন্ন টুরিস্ট স্পটে মানুষ বেশ ভিড় জমিয়েছে। কিন্তু এবার সেখানে দৃশ্য একটু আলাদা। পহেলগাঁওয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে নজরদারির জন্য, আর পুলিশ নয়, মিলিটারি ফোর্স সেখানে রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আর অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।